দর্শক আরো জানাতে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। আহমেদ, এই ব্যাপারে বিস্তারিত আর কি কি জানা গেল? দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং এত মানুষের মৃত্যু একটি কারখানায় কেন ঘটলো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন, দেখেন আসলে কিন্তু এটা শর্ট সার্কিটে সৌদি যেই সিভিল এভিয়েশন যে ফায়ার সার্ভিস আছে তারা কিন্তু অলরেডি বলেছে যে এটা শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি তারা সাসপেক্ট করছে। তবে এখন যেই ঘটনাটি ঘটেছে এইটাই কিন্তু সৌদি ফায়ার সার্ভিস কিন্তু জানিয়েছে। তবে এরা কিন্তু কর্মস্থল এরা যেখানে কর্মস্থল এই কর্মস্থলের ঠিক পাশেই তাদের কিন্তু আবাসন ছিল। সেই আবাসনেই কিন্তু তারা ওখানে ঘুমন্ত অবস্থানে ছিলেন। এই ঘুমন্ত কারণেই কিন্তু এই ঘটনাটি আসলে এই হৃদয় বিতরক ঘটনাটি ঘটেছে। তবে আমি যখন শ্রম কাউন্সিলর যিনি রেজা রাবিয়া সাহেব আছেন তার সাথে আমি যখন কয়েকবারই আজ কয়েক দফা যোগাযোগ করেছি এবং গতকাল রাষ্ট্রদূত সহ সকলের যোগাযোগ তারা কিন্তু যখন সৌদি কর্তৃপক্ষের সাথে এবং প্রশাসন টিমের সাথে যখন তারা ওখানে মনিটরিং করছেন এবং দূতাবাসের যারা এলএ আছেন তারাও কিন্তু সেখানে কাজ করছেন এটি নিয়ে। তবে আমি এটা বলতে রেজা রাব্বি সাহেব আমাকে শ্রম কাউন্সিলর যিনি জানিয়েছেন তিনি বলেছেন যে ৮ জনের মরদেহটি সিলেক্ট করাটা খুব কঠিন হয়ে পড়বে এবং বাকিদের যারা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন তারা কিন্তু হয়তো যিনি হাবিব বেঁচে গেছেন তাকে নিয়ে তারা ইয়ে করতে পারবেন। তবে ফিঙ্গারপ্রিন্ট তারা দিবেন, যদি ফিঙ্গারপ্রিন্টও তাদেরকে শনাক্ত করা না যায় তাহলে তারা ডিএনএ টেস্টের জন্য সৌদি সরকারের কাছে আবেদন করবেন। তো বিশেষ ইয়েটি হলো যদি এই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের কিন্তু কোনো আকামা এবং যেটা আকামা সৌদি আরবে আকামা বলে কিন্তু রেসিডেন্ট আইডি প্লাস পাসপোর্ট সবকিছু কিন্তু পুরো ছাই হয়ে গেছে, বাসার ভিতরে কিন্তু কোনো কিছুই নাই। তাহলে এই জন্যই তাদেরকে একটু শনাক্ত করতে একটু সময় নিচ্ছে এবং প্রশাসন কিন্তু পর্যাপ্ত কাজ করছে। তবে ৮ জনের মৃতদেহ নিয়ে নিয়ে দূতাবাস এবং যারা ডিপ্লোমেটিক উইং আছে তারা সকলেই কাজ করছেন এবং বাকিদেরকে হয়তো শনাক্ত করাটা খুব দ্রুতই সম্ভব হবে, দ্রুত সম্ভব হবে। পাশাপাশি আপনাকে জানেন এই যে ক্ষতিপূরণ নিয়ে তারা কিন্তু কাজ করছে, যে ক্ষতিপূরণের যে প্রবাসী বিগত সময় কিন্তু প্রবাসীদের ওয়েজ আর্নার্স একটি কার্ড আছে, এই কার্ডটি কিন্তু মাধ্যমে তারা কিন্তু যারা ইন্স্যুরেন্সের আওতায় চলে এসেছে তারা কিন্তু প্রায় ১৩ লক্ষ টাকা পাওয়ার কথা, কিন্তু তারা কত বছর আগে আসছে এবং তারা কি নতুন আসছে না পুরানো এখনো কিন্তু দূতাবাসীরা ক্লারিফাই করতে পারে নাই। এই কথাটি কিন্তু সম কাউন্সিলর আমাকে জানিয়েছে, তারা চেষ্টা করছে এবং তাদের ক্ষতিপূরণের সর্বোচ্চ সহযোগিতা দূতাবাস করবে এবং ডিপ্লোমেটিক উইং তাদের টোটালি কাজ করতেছে। আর বাকি তাদের লাশগুলি দেশে প্রেরণের জন্য যদি শনাক্ত করা হয় খুব দ্রুত সময় তাদেরকে লাশ দেশে পাঠানো হবে এবং তাদের ফ্যামিলির সচ্ছলতার জন্য যেই প্রবাসী ফান্ড আছে সেখান থেকে তাদেরকে সহযোগিতা করবে, সরকারও করবে। এখান থেকে যদি তাদের কোনো ইন্স্যুরেন্স থাকে, লাইফ ইন্স্যুরেন্স থাকে, কারণ প্রত্যেকটি কোম্পানি যদি ওই যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স থাকে, যদি ওই ইন্স্যুরেন্স তাদের আওতাধীন থাকে বা তাদের ইন্স্যুরেন্স থাকে তারপরে তারা কিন্তু কাজ করবে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না, তাদের আকামা না পাওয়া পর্যন্ত বা পাসপোর্ট বা ফিঙ্গারপ্রিন্টে তারা ভেরিফাই করার পরেই তারা নিশ্চিত হতে পারবে তারা কি আন্ডার ইন্স্যুরেন্সে ছিল কি ছিল না। পাশাপাশি যে আমি আরেকটি জিনিস জেনেছি যে ২০২৩ সালের মধ্যে যারা এখানে এসেছেন যদি থেকে থাকেন তাহলে তারা ৫,৩৫,০০০ টাকা পাবেন, যেটা আগে ছিল ৩,৩৫,০০০ টাকা। এই ক্রমান্বয়ে কিন্তু আসলে বা যারা পুরানো ওয়েজ আর্নার্স বোর্ডের আওতাধীন আছে তাদেরকে যদি এখনই দ্রুত ইন্স্যুরেন্সের আওতা না আসে তাহলে সরকারের কিন্তু এখনই চিন্তা করার বিষয় আছে। পাশাপাশি এই যে লক্ষ লক্ষ বাংলাদেশিরা, প্রায় আপনি জানেন এখানে ৩০ লক্ষ সৌদি প্রবাসীরা কিন্তু সৌদি আরবে আছে, যাদের বহির্বিশ্বে রেমিটেন্সের প্রথম স্থানটি কিন্তু সৌদি আরব ধরে রাখে। তাহলে এদেরকে যে ইন্স্যুরেন্সের আওতায় দ্রুত নিয়ে আসার জন্য সাধারণ নিশ্চয়ই প্রবাসীদেরও দাবি ছিল। সৈয়দ আহমেদ, ধন্যবাদ আপনাকে। রিয়াদ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সৈয়দ আহমেদ। সৌদি আরবের সোফা কারখানায় নিহত ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। সেখান থেকে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হারুন রশিদ চৌধুরী। হৃদয় বিদারক এই ঘটনার পরে আসলে সেই পরিবারগুলোর কি অবস্থা আমরা জানবার চেষ্টা করবো। হারুন রশিদ যদি জানাতেন আমাদেরকে। আসলে আজকে দিনভরই আমরা জানাচ্ছিলাম যে প্রত্যেকটি পরিবারের যে স্বজন হারানোর আলাদা আলাদা গল্প, সেই গল্পগুলো জানাচ্ছিলাম সারাদিন ব্যাপী। একটু আগেও একটি পরিবারের সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটি বলছিলেন যে তাদের একমাত্র সন্তান তাকে আসলে সৌদি আরব পাঠানো হয়েছিল এবং তিনি মারা গেছেন। মাত্র ১.৫ বছর আগে তার আসলে বিয়ে হয়েছে এবং ৩ মাসের একটি শিশু সন্তান তার ঘরে, অথচ তিনি আসলে ওপারে চলে গেলেন।
সেই যে বেদনার কথা, ঠিক এরকম দুঃখগাথা প্রত্যেকটি পরিবারের আমরা আজকে দিনভরই সেই খবরগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং নিহতের যে সংখ্যা নওগাঁর 10 জনের কথা বলা হচ্ছিল, তবে স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত আত্রাই উপজেলায় 13 জন এবং নওগাঁ সদরে 1 জন, অর্থাৎ নওগাঁর 14 জন যুবক তারা আসলে প্রাণ হারিয়েছেন সৌদি আরবের সেই যেই ফ্যাক্টরির কথা বলা হচ্ছে ঠিক সেইখানে। স্থানীয় প্রশাসন বলছে যে তারা সহযোগিতায় হাত বাড়াবে, যদিও বা পরিবারগুলো খুব বেশি আশ্বস্ত হতে পারে না। আপনি জানেন যে আজকে এই পরিবারগুলোর কাছে সবাই ছুটে গেলেও কালকে থেকে হয়তো বা অনেকেই সেখানে যাবেন না, তাদের খোঁজ খবর নেবেন না। সেই জায়গায় তারা আসলে অনেক শঙ্কিত। আমি বলছিলাম যে প্রত্যেকটি পরিবার অনেক ঋণগ্রস্ত, আসলে তারা ঋণ করে তাদের সহায় সম্বল হারিয়ে বিক্রি করে এক টুকরো জমি অথবা গরু ছাগল যেটাই ছিল সেটি বিক্রি করে তারা তাদের সন্তানকে একটু সুখের দিনের জন্য, সুখের দিনের আশায় তারা পাঠিয়েছিলেন, কিন্তু সে আশায় গুড়ে বালি। তাই আগামী দিনে এই ঋণগুলো আসলে কীভাবে পরিশোধ করবেন সেটি একটি বড় দুশ্চিন্তার কারণ। পাশাপাশি এখানকার স্থানীয় প্রশাসন তারা বলছেন যে আর্থিক যে সহযোগিতা পাওয়ার কথা সেটি তারা পৌঁছে দেবেন, এবং এই পরিবারগুলো থেকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেটিও একটু চিন্তা করছেন। তবে পরিবারগুলো বলছেন যে শুধুমাত্র দায়সারা বক্তব্য নয়, তারা আশা করেন যে প্রশাসন তথা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা দায়িত্বশীলভাবে তাদের পাশে এগিয়ে আসবেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং প্রত্যেকটি পরিবারে, আপনি জানেন আত্রাই উপজেলায় যেহেতু 13 জনের কথা বলা হচ্ছে, 13 জন মারা গেছে প্রায় 6 থেকে 7টি গ্রামে, এই গ্রামগুলোতে কিন্তু এখন শোকের মাতম চলছে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর এই আত্রাই থেকে। এর পাশাপাশি নাটোর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, দুটো চিন্তার বিষয় স্বাভাবিকভাবে পরিবারগুলোর সামনে। এক হচ্ছে তারা যে ধরনের ঋণ করেন তার কি হবে, ক্ষতিপূরণ পাবেন কিনা, আর তার চেয়েও বড় হয়ে দেখা দেয় যে মৃতদেহগুলো কবে আসবে। যেটা আমরা শুনছিলাম রিয়াদ থেকে, যে মৃতদেহগুলো শনাক্ত করতেই আসলে বেগ পেতে হচ্ছে, এমনভাবে সেগুলো পুড়ে গেছে। কি অবস্থা পরিবারগুলোর? মঞ্জুর, নওগাঁর হারুন ভাই যেভাবে বলছিলেন যে একই অবস্থা কিন্তু নাটোরের পরিবারগুলোতেও, এখানেও শোকের মাতম চলছে। এবং তারা যে পরিবারগুলোর একটি মাত্র চাওয়া যে তাদের সন্তানের শেষবারের মতো একটু মুখ দেখতে চান এবং তারা যেন এই দেশের মাটিতে কবর দিতে পারেন। এবং প্রশাসনের কাছে চাওয়া যে তাদের যে অসহায় কোনো কোনো পরিবারে এমনই অবস্থা, ঋণগ্রস্ত করে তারা সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন এই সুখের দিন মুখ দেখবে বলে, কিন্তু তাদের যে দুরবস্থা সেটা আসলে চোখে দেখবার মতো নয়। একমাত্র শামীম হোসেনের বাড়িতেই শুধুমাত্র ইটের বাড়ি রয়েছে, আর যে দুটো বাড়ি সেটা কিন্তু একেবারে বেড়ার বাড়ি এবং ছাপরা ঘর। এবং তারা একটি পরিবার রয়েছে, তারা তো বাবা মা এখন পর্যন্ত গার্মেন্টস চাকরি করেন সংসার চালানোর জন্য। তারা কালকে যখন রাত্রে শুনেছেন যে সন্তানের এরকম মৃত্যুর খবর, তখন তারা কিন্তু এলাকায় ফিরে এসেছেন। এবং সেখানে আমরা দেখলাম যে তাদের একটা দাবি, তাদের যে তার একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিল সেটি। তো তারা প্রশাসনের কাছে দাবি করেছেন যে তাদের যেন তাদের দিকে যেন হাত বাড়িয়ে দেয় প্রশাসন। রাজনৈতিক নেতৃবৃন্দরা বিভিন্ন সময় আশ্বাস দেন, কিন্তু সেই আশ্বাসটা আশ্বাসের পর্যায়ে থাকে। প্রশাসনের আশ্বাস যেন শুধু আশ্বাস না হয়, ভরসার জায়গাটা যেন হয়, সেরকমটাই প্রত্যাশা করছিলেন এখানকার প্রত্যেকটি পরিবার। এরই মধ্যে আমরা উপজেলা প্রশাসন থেকে দেখেছি প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে 20,000 টাকা অর্থ সহায়তা করা হয়েছে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক দুজনেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই পরিবারগুলো তারা খোঁজ খবর রাখছেন এবং তাদের বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, লাশ নিয়ে আসা, মরদেহ নিয়ে আসা এবং তাদের পরিবারের যে কোনো প্রয়োজনে তারা সার্বক্ষণিক নজর রাখবেন এবং তাদের পাশে দাঁড়াবেন বলেই এমনটা জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নাটোর থেকে যোগ দিয়েছিলেন দেবাশিস।